আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর, আলোকিত। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান, মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনমূলক স্বাস্থ্য শিক্ষা নিয়ে আমাদের আয়োজনের আজকের এই বিশেষ সমাপনী পর্বে আপনাদের সঙ্গে আছি আমি এম জাহিদুর রহমান বিপ্লব। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুন করে আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই প্রয়োজন প্রাথমিক সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ। প্রিয় দর্শক, বিশ্বব্যাপী অক্টোবর মাস পালন করা হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা অক্টোবরে টানা 30 দিন প্রতিদিন আপনাদের সামনে হাজির হয়েছি দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে। তাদের মূল্যবান তথ্য, দিক নির্দেশনা ও অভিজ্ঞতা আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করেছে এবং দর্শকদের দিয়েছেন স্বাস্থ্য সচেতনতার এক নতুন দিগন্ত। এই আয়োজন শুধু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়েই নয়, বরং ক্যান্সার সচেতনতা নিয়ে কাজ করেছেন এমন সেলিব্রিটি, সমাজকর্মী, গবেষক ও উন্নয়ন কর্মীরাও যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তাদের অবদান এই প্রচারণাকে আরও সুন্দর এবং শক্তিশালী করেছে। আজকের এই সমাপনী পর্বে আমাদের সঙ্গে রয়েছেন সবার প্রিয় সুপরিচিত ক্রিকেট ব্যক্তিত্ব কাজী হাবিবুল বাশার। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান, হেড অফ অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাগত বাশার ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ভালো আছি বাশার ভাই। আমরা এই অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আমরা এখানে প্রতিদিন হাজির হয়েছি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে, এবং তার মধ্যে সমাজকর্মী, সমাজ গবেষক এবং যারা এনজিও কর্মী, তাদের নিয়ে আমরা এখানে বসেছি। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আজকে। তো শুরুতে জানতে চাই, খেলাধুলা নিয়মিত করলে শরীরে ক্যান্সারের মতো রোগ থেকে কীভাবে সুরক্ষিত থাকে? এই প্রশ্নটার উত্তর সম্মত একজন ক্যান্সার বিশেষজ্ঞ সবচেয়ে ভালো দিতে পারবেন, বাট অ্যাজ এ স্পোর্টস পার্সোনালিটি হিসেবে যেটুকু আমি আমার জ্ঞান দিয়ে যেটুকু আমি শেয়ার করতে পারি আপনার সাথে, ক্যান্সার কতখানি প্রতিরোধ করতে পারবে আমি নট টু শিওর, বাট ডেফিনেটলি আপনি যদি খেলাধুলা করেন, সুস্থ দেহ থাকে আপনার, তাহলে আপনি অনেক রোগ প্রতিরোধ করতে পারবেন। শরীর ফিট থাকলে আপনি সব কিছু থেকে কিন্তু দূরে থাকতে পারবেন। এবং দিন শেষে যখন এরকম জটিল কোনো অসুখ হয় ক্যান্সারের মতো, সেটা আপনি সুস্থ থাকলে ফাইট ব্যাক করতে পারবেন অন্য যে কোনো ইস্যু থেকে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং সুস্থ থাকার জন্য খেলাধুলা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্যান্সার প্রতিরোধে নিয়মিত শারীরিক ব্যায়ামের গুরুত্ব কতটুকু? দেখুন, আমরা যদি একজন সুস্থ স্বাভাবিক জীবনের কথা চিন্তা করি, নিয়মিত শারীরিক ব্যায়াম কিংবা ওয়ার্কআউট করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটা করি না আমাদের দৈনন্দিন জীবনে। আমরা আসলে অনেক সময় কাজের চাপে আমরা আসলে খুব একটা করি না, এবং অ্যাজ এ স্পোর্টস পার্সন আমিও কিন্তু অনেক সময় একটু সুযোগ খুঁজে না করার জন্য। আর আমাদের কালচার দেখবেন আপনি, আমাদের এই শারীরিক যেইটা সেটা করার আমাদের টেন্ডেন্সি একটু কম। তো যে কোনো ব্যাপারে, আমি আবার বলছি, একটু আগে বলেছি, যে কোনো ব্যাপারে আপনি সুস্থ থাকেন। আমরা একটা কথা প্রায় বলি না, অনেকদিন বেঁচে থাকেন, কিন্তু আমি সবসময় বলি যে অনেকদিন সুস্থ হয়ে বেঁচে থাকেন। সুস্থভাবে অসুস্থ হবে অনেকদিন বেঁচে থাকাটা কিন্তু আরও বেশি কষ্টের। তার মানে সুস্থ হয়ে বেঁচে থাকার জন্যে, ভালোভাবে থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা, ওয়ার্কআউট করা, এটা খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। ক্রিকেট খেলা কি নারীদের জন্য একটি ভালো এক্সারসাইজ হতে পারে? হ্যাঁ, কেন না, অবশ্যই। দেখুন, যদিও আমাদের মেয়েরা খেলাধুলাতে অতটা, আমাদের কালচারালি অতটা আসে না মেয়েরা, বাট শুধু নারীদের ক্ষেত্রে নয়, ছেলেদের বলেন, নারীদের বলেন, সবার জন্যই কিন্তু খেলাধুলার মধ্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট। শুধু ক্রিকেট নয়, ক্রিকেট তো ডেফিনেটলি, যেহেতু আমাদের মেয়েদের, আমি এখন ক্রিকেট বোর্ডে গেম ডেভেলপমেন্টে কাজ করছি, এরাই কিন্তু আমি নারী বিভাগে কাজ করেছিলাম। তো তখন নারীদের নিয়ে কিন্তু আমি বেশ কাজ করেছি। আমি বিভিন্ন স্কুলে গিয়েছি, খেলাধুলাতে আসার জন্য অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছিলাম। সেখানে আমি দেখেছি যে আমাদের মেয়েরা কিন্তু খেলতে চায়, খেলাধুলা আসতে চায়, ক্রিকেটে আসতে চায়। হয়তো আমরা তাদেরকে সেরকম সুযোগটা করে দিতে পারি না বলে তারা হয়তো আসতে পারে, বিকজ কালচারাল একটা বাধা কিন্তু, ধর্মীয় একটা ব্যারিয়ার, কালচারাল একটা ব্যারিয়ারটা মনে আমার কাছে বেশি মনে হয়েছে। তার মানে যে সেটা যদি করতে পারি খুব ভালো। আর যদি এনি স্পোর্টস উইল ডু, বাট ক্রিকেট ডেফিনেটলি আপনি একসাথে দল নিয়ে খেলতে পারবেন, এটা ডেফিনেটলি মেয়েদেরকে অনেক সাহায্য করবে। তরুণদের মধ্যে খেলাধুলার অভ্যাস বাড়ানো কতটা জরুরি বলে আপনি মনে করেন? আমার 2 ছেলে আছে, এই জন্য এটা দিয়ে শুরু করছি। কারণ আমরা সবাই কিন্তু প্যারেন্টসরা কিন্তু একটা জিনিস প্রায়, আমরা যখন ডিসকাস করি প্যারেন্টসদের মধ্যে, একটা জিনিস কিন্তু ডিসকাশনে সবসময় আসে,
সেটা হচ্ছিল আমাদের ছেলেরা অনেকটাই ইনডোর গেমের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়ছে। ডিভাইস প্লে স্টেশন বা মোবাইলের প্রতি আসক্তিটা খুব বেশি, মানে ঘর মোড়ে। এর পিছনে কিন্তু দুইটা কারণ আমি সবসময় দেখি। একটা হচ্ছিল তাদের খেলাধুলার পরিবেশটা কম, আমরা প্যারেন্টসরা তাদের ঘরে ইন্সপায়ার করি না বাইরে যাওয়ার জন্য, আমরা খুব খুশি তারা ঘরে থাকছে এটা নিয়ে। বাট এইটাই কিন্তু বয়স, তরুণদের জন্য কিন্তু বয়স, মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য খেলাধুলা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন জিজ্ঞেস করা হয় একটা তরুণ ছেলে ক্রিকেট খেলবে কিনা, আমি যখন একদম ইয়াং দিনে, এখন তো বাচ্চাদের নিয়ে কাজ করি, তো আমি তো সবাইকে একটা কথা বলি, মানে ইট ডাজন্ট হ্যাভ টু বি ক্রিকেট, প্লে এনি স্পোর্টস। তুমি মাঠে যাও, আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু সব খেলতাম। আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, ভলিবল খেলেছি, যেটা আসতো সেটাই খেলতাম। সো এখনকার বাচ্চারা অনেকে শুধু ক্রিকেট, যারা ক্রিকেট খেলতে চায়, বাট আমি কিন্তু সবসময় বলি তুমি যেই কোনো খেলায় তোমার ভালো লাগে সেটাই খেলো। তুমি ক্রিকেট খেলো খুব ভালো, বাট খেলো, মাঠে আসো। এটা শারীরিক এবং মানসিক বিকাশে অনেক বেশি সাহায্য করে। ফিটনেস সচেতনতার অভাবে আমাদের সমাজ কোন স্তরে বেশি দেখা যায়? আমি বলবো সব স্তরে। আপনি যদি ইয়াংদের দেখেন, আমাদের ইয়াংরা এখন খুব একটা ফিটনেসে সচেতন না। জি, আমরা বরং ফিটনেসে সচেতন হই যখন একটু বয়স্ক হই, কারণ তখন বিভিন্ন হাঁটাচলা এক্সারসাইজ শুরু করি, তখন কিছু অসুখ ধরা পড়ে, তখন ডাক্তারের প্রেসক্রিপশন থাকে যে এখন কিছু একটা করতে হবে, তখন যে আমরা সচেতন হওয়া শুরু করি। আমার মনে হয় এই সচেতনতা সবসময় থাকা উচিত। সেটা ইয়াং বয়সও হতে পারে, মধ্য বয়স হতে পারে, বৃদ্ধ বয়স হতে পারে। ফিটনেসের সচেতনতা, ডায়েট একটা তার অনেক বড় একটা অংশ। তো এই সচেতনতা সবার মধ্যে থাকা উচিত। আমি ইন জেনারেল দেখেছি যে আমাদের মধ্যে ফিটনেসের সচেতনতা আসলে অনেক কম। কথা খুবই সত্য। নারী ক্রিকেটারদের জন্য স্বাস্থ্য সচেতনতার আলাদা গুরুত্ব কতটা? আমি যখন ওমেন্স উইংসে কাজ করেছি, তো আমি যেই মেয়েদের পেতাম যারা খেলতে আসতো, তাদের অনেকেই দেখেছি নিউট্রিশনের অভাব তাদের মধ্যে। তো তাদেরকে যখন আমরা বাংলাদেশ টিমে এসেছি, তখন আমাদের নিউট্রিশন ফুড প্রোভাইড করা লেগেছে, নিউট্রিশন সম্বন্ধে মানে অ্যাওয়ারনেসটা তৈরি করার দরকার পড়েছে। তো সবাই কিন্তু এসেছে যখন, সবাই তখন দেখেছি তারা সবাই নিউট্রিশনের অভাব নিয়ে এসছে, ফিজিক্যালি অত বিল্ড আপ হয়ে আসেনি। তো ক্রিকেটার হওয়ার জন্য ডেফিনেটলি শুরু থেকেই তো নিউট্রিশনের শুরুতেই হওয়া উচিত। সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন যে কোনো স্পোর্টসে আসবেন, ফিজিক্যাল ফিটনেসটা একটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনার ফুডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা ছেলেদের স্পোর্টসও গুরুত্বপূর্ণ, মেয়েদের স্পোর্টসও গুরুত্বপূর্ণ। সো সেটা প্রথম থেকেই পাওয়াটা যদি দিতে পারি, তাহলে যখন আমরা ন্যাশনাল টিমে যখন একটা মেয়ে কিংবা একটা ছেলে খেলতে আসে, তার শরীর কিন্তু তখন তৈরি হয়ে যায়। তো তখন তাকে নিউট্রিশন দিয়ে আমি হয়তো একটু আপগ্রেড করতে পারি। বাট ইউজুয়ালি অন্য দেশে কিন্তু যখন যারা আসে, তখন কিন্তু ওই নিউট্রিশনটা শুরুতে পায়, ওরা তৈরি হয়ে আসে। সো এইটা আমাদের একটা মিসিং লিঙ্ক। এটা যদি আমরা শুরুতেই করতে পারি, তাহলে আমরা হয়তো যারা ক্রিকেটে আসেন কিংবা অন্য স্পোর্টসে আসেন আরও ভালো করতে পারবেন। প্রাসঙ্গিক আরেকটা বিষয় চলে আসছে, তারপরে জিজ্ঞেস করি, খাদ্যাভ্যাস এবং ফিটনেসকে একসাথে না মানলে ঝুঁকি কতটা থেকে যায়? খাদ্যাভ্যাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা ডায়েটিশিয়ানের কাছে যাবেন, আপনি কিন্তু প্রথমেই ডায়েটের একটা ব্যাপার দেবেন। ফিজিক্যাল ওয়ার্ক আপনি যতই করেন, আপনি ডায়েট যদি মেনটেন না করেন, ডাজন্ট ওয়ার্ক। মানে প্রপার ফুডটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের ফুডটা খুব টেস্টি, না টেস্টি অ্যান্ড অয়েলি। আমরা খেতে সবাই, আমরা অনেকেই ভোজন বিলাসী খেতে পারতাম। এবং আমাদের খাদ্য তালিকায় যেগুলো থাকে সেগুলো কিন্তু সবই কিন্তু দেখবেন ফ্যাটি ফুড, অয়েলি ফুড। সো সেটা আমি কখনোই কাউকে ইন্সপায়ার করি না যে একদম খাবা না। ইউ ইট এভরিথিং, বাট পরিমিতভাবে। তো আপনি যতই ওয়ার্কআউট করেন, যতই এক্সারসাইজ করেন, যতই ফুডটা যদি প্রপার না হয়, তাহলে ইট ডাজন্ট ওয়ার্ক আউট। সো ইট হ্যাজ টু বি এ কম্বাইন্ড। আপনি ফুডটাও প্রপারলি খাবেন, অ্যাট দ্য সেম টাইম কিছু একটা কাজও করবেন, তাহলে কিন্তু আপনার এই যে জিনিসটা আপনি অ্যাচিভ করতে চান, সেটা পুরোপুরি অ্যাচিভ করতে পারবেন। ফিট বডি মানে হেলদি ফিউচার, কি বলবেন? অ্যাবসলিউটলি। হ্যাঁ, ফিউচার কতটা জানি না, বাট অ্যাটলিস্ট যেটা আমি বললাম যে অনেকদিন বাচ্চার থেকে সুস্থ হবে যেন অনেকদিন বাঁচে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি ফিট না থাকেন, ইউল নেভার বি হেলদি। আর হেলদি না থাকলে কিন্তু আপনি দেখবেন আপনি ইরিটেটেড হবেন, আপনি মেজাজ খারাপ থাকবে, এনজাইটি থাকবে, আপনি কোনো কাজ করে আপনি কাজের প্রতি উৎসাহটা আপনি কম থাকবে। সো হেলথটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব কিছু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্কুল ও কলেজ পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানো বেশি কেন জরুরি? আবার পুরোনো কথায় ফিরে যাই। যখন আমরা এমন একটা যুগে বাস করছি, মানে আমাদের কালচারে, যেখানে আমরা
শুধুমাত্র যারা প্রফেশনাল স্পোর্টস পার্সন হতে চায় তাদেরকেই খেলতে দেখি, কিন্তু আমরা যখন ইয়াং ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমরা খেলেছি খেলার জন্য, ঘরের বাইরেই তো ছিলাম সবসময় খেলার জন্য। আমরা তখন কিন্তু ওই যে স্পোর্টস পার্সন হবে চিন্তা করতাম না। তো আমাদের সবারই কিন্তু মেন্টালি ফিজিক্যাল বিল্ড আপটা তৈরি হয়ে গেছে। সো এবং সেটা কিন্তু স্কুল কলেজে হওয়া উচিত বলে আমি মনে করি। একটা সময় কিন্তু আপনি দেখেন আমাদের স্কুলে একটা পিটি পিরিয়ড ছিল, সবসময় কম্পালসারি করতে হতো, সেটা এখনও আছে, বাট সেটা যদি নিয়মিত হয় খুব বেশি দরকার। আগে স্কুলগুলির মধ্যে একটা কম্পিটিশন থাকতো, এই স্কুলের সাথে স্কুলের খেলা একটা রাইভালরি থাকতো, সেটা এখন কমে গেছে। কলেজগুলির মধ্যে ইন্টার কলেজ টুর্নামেন্টটা খুব ভালো হতো। তো রিসেন্টলি আমরা শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছি, ক্রিকেট বোর্ড থেকে এই ইন্টার কলেজ টুর্নামেন্ট আবার শুরু করা যায় কিনা। শিক্ষা বোর্ড খুব আগ্রহ দেখিয়েছে। তো আমার যে এই স্পোর্টসগুলি, আমি তো এজ এ ক্রিকেট পার্সন, আমি তো চাইবো ক্রিকেটটা হোক, বাট অ্যাজ এ ইন জেনারেল অ্যাজ এ স্পোর্টস পার্সন হিসেবে আমি চাইবো যে এই স্কুলে এবং কলেজে সব ধরনের স্পোর্টস হোক, ইন্টার কলেজ ইন্টার স্কুল টুর্নামেন্টগুলি হোক, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনার সবাই কি স্পোর্টস পার্সন হতে হবে তা নয়, সবাই পরবর্তী সময় কলেজের পরে তার ক্যারিয়ারটা তিনি বেছে নেবেন, বাট এই খেলাধুলা অভ্যাসটা থাকার জন্য একটা সুস্থ নেশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো এখানে দুটো জিনিস, একটা হলো যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে আমরা আলাপ করছিলাম যে আমাদের এই শিক্ষার সাথে সাথে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা স্পোর্টসটাকে ইনকর্পোরেট করা খুবই জরুরি, এবং আমরা আজকে কম্পালসারি করা খুব ইম্পর্টেন্ট। জি, রাইট, মানে কমপ্লিটলি অ্যাগ্রিড। এবং দেখেন এই যে আমরা সচেতনতা মাসটা নিয়ে যে আমরা কাজ করছি, এই স্পোর্টসটার মাধ্যমও হতে পারে একটা আমাদের এই অ্যাওয়ারনেসটাকে একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমরা অন্যান্য দেশে কিন্তু আমরা এই মাসটা আপনারা ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস হিসেবে কাজ করছেন। আপনি যদি দেখে থাকেন, অস্ট্রেলিয়ানরা কিন্তু একটা অস্ট্রেলিয়ান ফার্স্ট ব্লাড ছিলেন গ্লেন ম্যাকগ্রাথ, তার ওয়াইফ কিন্তু ব্রেস্ট ক্যান্সারে মারা গিয়েছিলেন, মানে সার্ভাইভ করেননি। ও কিন্তু এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য ওর একটা ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশন আছে, এবং প্রতি বছর কিন্তু অস্ট্রেলিয়ানরা একটা টেস্ট ম্যাচে একটা দিন ওরা সেলিব্রেট করে মিনস নট সেলিব্রেট, একটা ডেডিকেট করে, যেটা পিঙ্ক ডে টেস্ট ম্যাচ বলা হয়, যেদিন সবাই পিঙ্ক কালারের ড্রেস পরে আসে। ওরা এটা নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করে, এবং এটা বিকাম দেয়ার অফিসিয়াল ইভেন্ট। টেস্ট ম্যাচে একটা দিন পিঙ্ক ডে টেস্ট ম্যাচ থাকবে, সাউথ আফ্রিকানরা করে। তারা কিন্তু এটা প্রতি বছর একটা সার্টেন টেস্ট ম্যাচ একটা দিন তারা ডেডিকেট করে। সো এই অ্যাওয়ারনেস কিন্তু তারা তৈরি করছেন, বিকজ ক্যান্সারের মতো অসুখ দেখুন না, আমি কিছুটা এর মধ্যে দেখি, মানে আমার নিজের ভাই কিন্তু ক্যান্সার হয়ে সার্ভাইভ করেননি। আমার মেজো ভাই, উনি একজন ফুটবল প্লেয়ার ছিলেন। সো উনি ডিটেক্ট হওয়ার পর বেশি দিন সার্ভাইভ করেননি। সো এই একটা বছর আসলে আমি ভাইকে নিয়ে অনেক কাছ থেকে দেখার সুযোগ, একদম কাছ থেকে দেখেছি, বিকজ আমি আসলে ওনাকে নিয়ে সব ডাক্তার যেতাম, ট্রিটমেন্টটা সবসময় আমি মানে সাথে যেতাম। তো মানে ইট ওয়াজ লাইক ডিফিকাল্ট মোমেন্ট ছিল আমার জন্য। তো তখন কিছুটা আমি জানতে পেরেছি বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলে, আসলে আর্লি ডিটেকশনটা হলে অনেক, এখন যে মডার্ন ট্রিটমেন্টটা বেরিয়েছে, আর্লি ডিটেকশনটা হলে সাকসেস রেটটা অনেক বেশি। আমার ভাইয়ারটা একটু লেটার ডিটেকশন হয়েছে, বিকজ ইজ এ হেলদি পার্সন, উনি হয়তো বুঝতে পারেননি। তো উনি হয়তো আর্লি ডিটেকশন হলে হয়তো আমাদের মাঝে হয়তো এখন থাকতেন, তো আমরা ভাইয়াকে রাখতে পারিনি। সো এই জন্য অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। সো আমি এই রিয়েলাইজ করেছি যে অ্যাওয়ারনেসটা খুবই জরুরি, বিকজ দেয়ার সাম সিমটমস, এটা যদি আমরা এই সিমটমসগুলি যদি আমরা সবাইকে জানাতে পারি, এবং এখন যেই আধুনিক যে চিকিৎসাগুলি বেরিয়েছে, আর্লি সিমটমসে কিন্তু সাকসেস রেট ইজ ভেরি হাই। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করি। যদি একটু আগে করতে পারে হয়তো অনেকের জীবনী অনেকে সার্ভাইভ করতে পারবেন। আপনার শুনলে হয়তো আপনার ভালো লাগবে, যদিও আপনি আমাদের সাথে আছেন, আমাদের এই প্রচারণার সাথে আছেন, এবং এই অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনগুলো করছি প্রত্যেকটি ইনিশিয়েটিভের সাথে আপনি কাছ থেকে আছেন। তারপরে আপনার আরেকটু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা এই অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি বাংলাদেশের 50টা জায়গায় আমরা সেমিনার, সিম্পোজিয়াম এবং আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে যাচ্ছি। আর আরেকটা বিষয় আমি একটু তুলে ধরি, সেটা হচ্ছে যে আপনি যেমন বলছিলেন অস্ট্রেলিয়ান একজন স্পোর্টসম্যানের কথা, সো আপনাকে দিয়েই আমরা এই কাজটা শুরু করবো ইনশাল্লাহ, যে আমরা এরকম একটা সুন্দর একটা ইনিশিয়েটিভ এই অক্টোবরের মধ্যে যদি পারি, আমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিব ইনশাল্লাহ। ডেফিনেটলি। এবং আমরা জানি আপনি অনেক কাজ করছেন এই অ্যাওয়ারনেসগুলি নিয়ে, হয়তো আপনার ক্রিকেট বোর্ডের সাথেও ইনকর্পোরেট করতে পারেন, যে যখন বাংলাদেশ দলের যেটা হয় একটা হয়তো একটা দিন ডেডিকেটেড করা হলো এই অ্যাওয়ারনেস। পরিবারে নারীদের খেলাধুলায় উৎসাহিত করা কেন প্রয়োজন? নারীদের কিন্তু হেলদি থাকাটা খুব ইম্পর্টেন্ট না? আমরা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ আই ক্যান সি মাই ওয়াইফ ওয়ার্ক রিয়েলি হার্ড, শি ইজ হাউস ওয়াইফ,
এবং বাসায় অনেক কাজ তাকে করতে হয়। সো এবং প্রায় ফ্যাটিক হয়ে যায় কাজ করতে যেতে। ফিটনেসটা কিন্তু তাদের জন্য অনেক বেশি একটা ছেলের জন্য যতখানি ইম্পর্টেন্ট, একটা মেয়ের জন্য কিন্তু ততখানি ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় বাধা কিন্তু পরিবার থেকে উৎসাহটা না দেওয়াটা। হয় না যে আমরা সবসময় তো একটু অনুশাসন রাখতে চাই মেয়েদেরকে, বাট আমরা যদি তাদেরকে ইন্সপায়ার করি, তাদের সুযোগ তৈরি করে দিই, তারাও সুস্থ হবে। কিন্তু তাদের কিন্তু একটা সময় অনেক বার্ডেন নিতে হয়, তাদের কিন্তু ফিজিক্যালি অনেক ওয়ার্কের মধ্যে যেতে হয়। তো তাদেরকে আমাদের উৎসাহ দেওয়াটা আরো বেশি ইম্পর্টেন্ট, বিকজ তাদের তো অবস্ট্রাগল অনেক বেশি, মেয়েদের তো অবস্ট্রাগল অনেক বেশি, ফিটনেসের কাজ করা নেই কিংবা ওয়ার্কআউট করা নেই। তো তাদেরকে এই উৎসাহটা যদি পরিবারতে দেওয়া হয়, ডেফিনেটলি তারা আরো সুস্থভাবে বেঁচে থাকতে পারবে, আর সুস্থভাবে নিজের লাইফটা লিড করতে। তারা হেলদি হলে আমরা একটা হেলদি সোসাইটিও পাবো, হেলদি সোসাইটি পাবো, হেলদি নেশন পাবো। রাইট। তরুণ প্রজন্মকে সচেতন করতে ক্রীড়াবিদদের ভূমিকা কতখানি কার্যকরী হতে পারে? অনেকখানি। দেখুন, তরুণ প্রজন্ম কিন্তু স্পোর্টস পার্সন অনেক ফলো করে, এবং আমার মনে হয় যে যারা স্পোর্টস পার্সন, আমাদের যারা লিজেন্ড ক্রিকেটার আছেন, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, ওদের প্রতিটা কাজ কিন্তু ওরা ফলো করে। সো আমার মনে হয় যখন একজন লিজেন্ড তৈরি হয়ে যায়, তার জন্য খুব ইম্পর্টেন্ট তিনি এমন কিছু করবেন যেটা সবাই ফলো করবে, ফলোয়ার। সো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট যারা আমাদের বিগ প্লেয়ার, তারা তার যেন এমনভাবে চলেন যাদেরকে ফলো করে, এবং তরুণ যারা আছে তারা যেন ওই ভালো দিকটা নিতে পারে। তো এটা ডেফিনেটলি অনেক কাজে দিবে। ব্রেস্ট ক্যান্সার শুধু নারীদের রোগ, এই ধারণা কতখানি ভ্রান্ত? এটাও আসলে একজন ডক্টর ভালো বলতে পারবেন, বাট রিসেন্টলি আমরা একটি স্কুল ফ্রেন্ড, আমরা মানে একই কুষ্টিয়ার ছেলে, আমরা স্কুল অ্যান্ড কলেজ ফ্রেন্ড। ইজ এখন আর্মিতে, ইজ আর্মি পার্সন, প্রবলি ব্রিগেডিয়ার এখন আর কি। ও রিসেন্টলি ডিটেক্ট হয়েছে ব্রেস্টে একটা টিউমার। সো ও সার্জারি করেছে, এই মাসলে এখন ভালো আছে। আর্লি ডিটেকশন হয়েছিল, মাসলে ভালো আছে, নিয়মিত চিকিৎসা করে ধরা পড়েছে। ওর কিন্তু ব্রেস্টে টিউমারটা ধরা পড়েছিল, মানে ছেলেদের যেটা ব্রেস্ট আর কি। তো এটা আমার কাছে, আমি আগে কখনো শুনিনি, ওরটাই প্রথম শুনলাম, তখনই জানলাম যে না, ছেলেদের ক্ষেত্রে এটা হতে পারে। সো এটা একদম এক্স্যাক্টলি ডক্টররা ভালো বলতে পারবেন, বাট আই হ্যাড দিস এক্সপিরিয়েন্স। আমার রিসেন্টলি আপনি ঠিকই বলেছেন, এটা শুধুমাত্র মেয়েদের যে হয়, যে মেয়েদের ডিজিজ তা না, এটা ছেলেদের হয়, বাট রেশিওটা খুব কম, শতকরা হিসাবটা খুবই কম। জি। একজন খেলোয়াড় হিসেবে নারীদের স্বাস্থ্য অধিকার নিয়ে আপনার অবস্থান কি? আই থিঙ্ক যেটা বললাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তাদের নারীদের নিয়ে আমরা যেন একটু কাজ করি। যেগুলো আমি যখন ওমেন্স ডিপার্টমেন্টে ছিলাম, আই হ্যাভ সিন যে মেয়েরা আসলে কিছুটা অবহেলিত, এবং আমরা হয়তো তাদেরকে একটু মনে করি যে না, তাদের জন্য দরকার নেই। এবং আমি একটা জিনিস আমি দেখেছিলাম যে যখন একটা মেয়ে যদি ক্রিকেট খেলতে চায়, একটা ছেলে কিন্তু যখন খেলতে যায় সে সবার সাথে প্র্যাকটিস করতে পারে, কিন্তু একটা মেয়ে কিন্তু ছেলেদের মধ্যে যে প্র্যাকটিস করতে পারে না সবসময়। সো লাইক আমি চেষ্টা করেছিলাম তাদের একটা আলাদা টাইম এবং ডেট ফিক্স করতে, যেখানে শুধু মেয়েরা এসে প্র্যাকটিস করতে পারে। সো তারা যেন সবাই যেন আসতে পারে, ছেলেদের সাথে করলো, বাট একটা সার্টেন সেপারেট টাইম করে দেয়, সো দ্যাট দে ক্যান অল কেম অ্যান্ড ট্রেন ওদের সময়টা। সো আমার মনে হয় যে নারীদের অধিকারটাও খুব ইম্পর্টেন্ট। সো দে অলসো হ্যাভ রাইট। সো ওইটা যদি আমরা মেক শিওর করতে পারি, আমাদের দেখুন আমাদের মেয়েরা যা করেছে, আমাদের ছেলেরাও কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি, বিকজ আমাদের মেয়েরা কিন্তু একটা বৈশ্বিক টুর্নামেন্ট জিতেছে, এশিয়া কাপ জিতে এসেছে। আমরা ছেলেরা কিন্তু ফাইনালে উঠেছে, এখন এশিয়া কাপ জিততে পারি। সো মেয়েদের ক্রিকেটে কিন্তু সাকসেস ফর আওয়ার উইমেন, উইমেনদের সাকসেস কিন্তু অনেক সীমিত সুযোগ সুবিধার মধ্যে, অনেক প্রতিকূলতার মধ্যে কিন্তু ছেলেদের বেশি, মানে যদি এইভাবে চিন্তা করেন, বিকজ আমরা এখনো কিন্তু ছেলেরা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট জিততে পারি, যেটা মেয়েরা করে দেখিয়েছে। আপনার কাছে প্রতিরোধী সেরা প্রতিকার, এই কথার অর্থ কি দাঁড়ায়? অনেকখানি যেটা বললাম যে আর্লি ডিটেকশন। আমি এই ব্যাপারটা নিয়ে আসলে আমি নিজে অনেক ট্রমার মধ্যে ছিলাম, ট্রমাটাইজ ছিলাম, একটা লম্বা পিরিয়ড অফ টাইম গেছে আমার। তখন বারবারই মনে হতো যে যদি এটা একটু আগে ধরা পড়তো, আগে জানতে পারতাম, আমাদের ডাক্তার আমাকে আগে জানতে পারতাম, আমরা দিকটা আগে ধরতে পারতাম, আমার ভাই তখন আমার সাথে থাকতো। সো ইয়েস, মানে আমি আমার সীমিত জ্ঞান যেটু জানি যে আপনার একটা স্টেজে চলে এলে ইজ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ, বাট আপনি যদি আর্লি স্টেজে আপনি অনেকখানি সার্ভাইভটা অনেক বেশি। তো প্রতিকারের থেকে প্রতিরোধ, মানে প্রতিকারটাই বেশি ইম্পর্টেন্ট প্রতিরোধের থেকে। সো যদি করতে পারি, ডেফিনেটলি অনেকের অনেক কাজে দেবে। ক্যান্সার সচেতনতায় মিডিয়া এবং খেলোয়াড়রা একসাথে কাজ করলে
কোন ধরনের পরিবর্তন আসতে পারে? হয় কি, মিডিয়া আর খেলোয়াড়রা যদি একসাথে কাজ করেন, আমার অনেক মানুষের কাছে পৌঁছানো সহজ, খুব সহজে পৌঁছানো। আপনি একটা শুধু মিডিয়ায় কাজ করলে হয়তো একটা সার্টেন পিরিয়ড বা মানুষ দেখবেন, বা শুধু খেলোয়াড়রা যদি কাজ করেন তাহলে মানে সবাই মিলে যদি কাজ করেন তাহলে এই মেসেজটা সবার কাছেই পৌঁছানো সম্ভব। মানে কম্বাইন এফোর্ট এবং কম্বাইন যে কোলাবোরেশন করে যদি আমরা এই জায়গাটায় মেসেজটা পৌঁছে দিতে চাই তাহলে সবার কাছে পৌঁছানো সম্ভব, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক গোয়িং ফরওয়ার্ড ইন ফিউচার সেটা যদি করতে পারেন তাহলে খুব ভালো, বিকজ দিস ইজ সামথিং আপনি যদি সবাই ফিল করেন এবং আপনি মানে সবাইকে পাবেন যদি কাউকে সাথে চান, কাউকে যদি আপনি প্রচারের জন্য সাথে চান এই বিষয়টা নিয়ে, আই থিঙ্ক কেউ না করবে না। সবারই তো কম বেশি এরকম মধ্যে একটা দুঃখের কাহিনী মানে আছে, এবং সবাই তো আসলে চায় কেউ এরকম পরিস্থিতি না পড়ুক যেখান থেকে। আমরাও খুব স্বতঃস্ফূর্তভাবে চাচ্ছি যে মিডিয়াকে এঙ্গেজ করে, মিডিয়া অলরেডি এঙ্গেজ, বাট এটাকে আরেকটু গতিশীল করা। আর এই কোশ্চেনটা আপনাকে করার উদ্দেশ্যটা এটা যে আমাদের স্পোর্টস এই পুরা সেক্টরটা এবং মিডিয়ার পুরা জায়গাটা যদি আমরা কম্বাইন করতে পারি এবং এটা যদি আমরা একটু ডিফারেন্টলি স্ট্র্যাটেজিক ওয়েতে যদি আমরা এগোতে পারি তাহলে আমাদের মনে হয় ম্যাস পিপলের কাছে আমরা পৌঁছাতে পারবো। এক্স্যাক্টলি। আপনার মতে স্কুল কলেজ পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কতটা জরুরি, যেটা আপনি প্রথমেই বলছিলেন? আমি শুরুটা যদি আমরা শুরুতেই করতে পারি, যে আপনার শিক্ষাটা, সচেতনতা শুরুতে যদি দিতে পারি তাহলে ভবিষ্যৎটা আরো সহজ হবে। কারণ স্বাস্থ্য শিক্ষাটা, এক্স্যাক্টলি স্বাস্থ্য শিক্ষাটা যদি আমরা শুরুতে দিতে পারি তাহলে পরবর্তী জীবনে আপনাকে অতটা কষ্ট করতে হবে শেখাতে। আমরা শুরুতেই আসলে অনেক সময় যেমন ম্যাল নিউট্রিশনের কথা বলেন বা কি বলেন সেটা করা হয় না, তো শরীর একটা সময় হয়ে গেলে অভ্যস্ত গেলে সেটাতে আবার নতুন করে একটু সময় বেশি লাগে। বাট শুরুটা যদি স্কুল থেকে যদি করতে পারি তাহলে যেটা আমাদের সাথে দেখুন, আমি যখন আমাদের একটা আন্ডার-19 ক্রিকেটার, ইংল্যান্ডের আন্ডার-19 ক্রিকেটারদের দেখি, ওরা আমাদের তো অনেক বেশি ফিট থাকে, বিকজ ওরা শুরুতেই কিন্তু ওই প্রপার ডায়েট, প্রপার নিউট্রিশনটা দিয়ে আসে। আমরা নিউট্রিশনটা দেওয়া শুরু করি যখন আমাদের কাছে আসে, তো এটা যদি স্কুল থেকে শুরু করতে পারি, ছোটবেলায় শুরু করতে পারি, তাহলে যেটা বললাম যে আমরা আরো অনেক হেলদিয়ার হব, আরো অনেক ফিট হব। আমরা আশা করছি এবং আমাদের যারা সরকারে থাকেন বা যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন, তো এই জায়গাটায় তারাও একটু বেশি করে সচেতন হবেন। আমি সিনসিয়ারলি সেটা চাচ্ছি, সেটা যদি হয় তাহলে আমাদের সবার জন্য অনেক ভালো কিছু হবে। আমরা নারীর সাথে আপনার সংশ্লিষ্টতা নিয়ে ছোট্ট করে শুনবো। না, দিস ইজ সামথিং আই ফিল যে যখন আপনারা আমার সাথে যোগাযোগ করেছে আর কি, সো আপনি আমাদের সাথে থাকতে চান কিনা, সো দিস ইজ সামথিং আই ফিল ফ্রম মাই ইনসাইড যে আমি যদি কিছু করতে পারি, ভ্যালুয়েট করতে পারি তাহলে আমার নিজের কাছে ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাইন্ড অফ অব্লিগেশন কিংবা বলতে পারেন পিএসআর বলতে পারি, পার্সোনাল সোশ্যাল রেসপন্সিবিলিটি। এক্স্যাক্টলি, আমার নিজের কাছে মনে হচ্ছে এটা আমার করা উচিত, কিংবা আমি থাকতে পারলে ভালো লাগবে। আপনারা যেটা কাজ করছেন বাংলাদেশ প্রতিদিনের সাথে, আমরা যে অ্যাওয়ারনেসের কাজ করছেন, আই থিঙ্ক ইট ইজ ভেরি গুড। আই এম প্রিটি শিওর যে এখান থেকে অনেকেই অনেক কিছু জানবেন, হয়তো অনেকের জীবনটাও রক্ষা হবে। সো আর আমরা নারীকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, নারীদের নিয়ে তো অনেকেই কাজ করে, বাট এক্স্যাক্টলি রাইট পয়েন্টে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। আর আমি একটা জিনিস এই ওমেন্স ডিপার্টমেন্টে কাজ করার সময় দেখেছি, আমরা মেয়েদের নিয়ে সবাই সেমিনার অনেক কথা বলি, আসল কাজের সময় আসলে তখন কাউকে খুব একটা খুঁজে পাওয়া যায় না। আমি এটা একটা এইসব প্রোগ্রাম বলেছিলাম যে আমি ওই ওমেন্স ডিপার্টমেন্টে ছিলাম, যে যখন আমি একটা সেমিনারে গিয়েছিলাম মেয়েদের, সেখানে সবাই অনেক ভালো ভালো কথা বলছিল। সো আমি সেমিনারে এসে ভালো ভালো কথা বলি, যখন মেয়েদের নিয়ে কোনো কাজ করতে যাই, যখন আমি স্পন্সরের প্রয়োজন হয় কিংবা কোনো আমি কাউকে খুঁজে পাই না, তখন বাজেটের তখনই করতে হয়। সো আই থিঙ্ক যদি আমরা কিছু করি আমাদের মন থেকেই করা উচিত, এবং যেটা আমরা নারী করছি। তরুণদের কাছে ক্যান্সার সচেতনতার বার্তা পৌঁছাতে স্পোর্টস একটি দারুণ মাধ্যম, যেটা আমরা বলছি আগেও, তারপর আরেকটু স্পেসিফিক জায়গাটা আসলে আরেকটু শুনে। আমার মনে হয় যেটা আমরা একটু আলাপ করছিলাম, খেলাধুলা একটা এমন একটা মাধ্যম যেখান থেকে সবার কাছে পৌঁছানো যায়, এবং তরুণরা কিন্তু খেলাটা ফলো করে সবাই অনেক বেশি, এবং সবাই কম বেশি ক্রিকেট যখন খেলি, আমরা ফুটবল যখন খেলি, সবাই কিন্তু এটা ফলো করে। সো এটা খেলাধুলা এমন একটা মাধ্যম যেখান থেকে আপনি আসলে সবার কাছে পৌঁছাতে পারবেন, মাস পিপুল কাছে, সব তরুণদের কাছে, হয়তো 90% তরুণের কাছে আপনি পৌঁছে যেতে পারবেন। তো এই মাধ্যমটা যে কোনো কিছু হতে পারে, it doesn't have to be cricket, it can be football, it can be badminton, any medium of sports। সেটাতে আমরা কিন্তু আমি বলবো অ্যাজ এ ক্রিকেটার আমি চাইবো ক্রিকেটটা ইউজ করতে, বাট আমি যেহেতু সিনসিয়ারলি চাচ্ছি এটা সবার কাছে পৌঁছাক, তো আমি চাইবো সব স্পোর্টসে যেন আমরা ব্যবহার করতে পারি, সব স্পোর্টসে যেন একটা দিন রাখতে পারি আমরা,
কোনো একটা স্পেশাল দিন যখন ন্যাশনাল টিম খেলবে ওই দিনটা আমরা ডেডিকেটেড করবো অ্যাওয়ারনেসের জন্য। এইটা একটা ওয়ান ওয়ে যেখানে আমরা সবার কাছে পৌঁছাতে পারি অ্যাওয়ারনেসের ব্যাপারটা নিয়ে। আমরা একেবারে শেষ পর্যায়ে শেষমেশ জানতে চাই আপনার ভক্তদের উদ্দেশ্যে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে আপনার বিশেষ বার্তাটি। আমি সবার উদ্দেশ্যে বলতে পারি, শুধু মানে নট অনলি মাই ফ্যান ফলোয়ার, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে পারি। দিস ইজ সামথিং, ব্রেস্ট ক্যান্সার দিস ইজ সামথিং যদি আর্লি ডিটেক্টেড হয়, আমি যতদূর জানি ডাক্তারের সাথে কথা বলে, সাকসেস রেট ইজ মোর দেন 90%। আর ক্যান্সার এমন একটা অসুখ যেটা একবার যদি ছড়িয়ে যায় ডিফিকাল্ট টু সাকসেস রেটটা অনেক কমে যায়। আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা সবাই যদি কোনোরকম কোনো মানে সন্দেহ হতে থাকে, আমরা অনেক সময় না সন্দেহ করি কিন্তু মনে করি না তেমন কিছু না, পরে দেখব। এই পরে যেন আমরা না দেখি। আমাদের যদি মনের মধ্যে কোনো একটা প্রশ্ন জাগে, কোনো একটা সন্দেহ, কোনো একটা অস্বস্তি বোধ করে, আমরা স্ট্রেট ওই ডক্টরের কাছে যাই। আমার পাশের লোকটাকে জিজ্ঞেস না করি, আমার মতো লোককে জিজ্ঞেস না করি যারা জানে কিন্তু স্পেশালাইজ না। আমি কিন্তু স্পেশালাইজ না। সো আমরা যেন প্রপার লোকজনের কাছে যাই, প্রপার দেখি। সেটা যদি ভুল হয়ে থাকে, ভুল খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেন এই অন্য মানুষের পরামর্শ না নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিই, দ্রুত পরামর্শ নিই। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বাসির ভাই, আপনার ব্যস্ততার মাঝেও আমাদের এই স্পেসিফিক এই ইনিশিয়েটিভটার সাথে আপনি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি যেটা আমাদের দর্শক শ্রোতা উদ্দেশ্যে যেটা আপনি বলেছেন, আমরা আশা করছি যে কিছুটা হলেও হয়তো আমরা সবাই উপকৃত হব। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। স্তন ক্যান্সারের চিকিৎসা একটি মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। আমাদের মাসব্যাপী এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, সঠিক সময়ে শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত নানাবিধ তথ্য। আমাদের এই সুন্দর উদ্যোগ শুধুই একটি অনুষ্ঠান নয়, এটি হয়ে থাকবে স্বাস্থ্য শিক্ষা সচেতনতার এক মূল্যবান আর্কাইভ, যা ভবিষ্যতেও সবার উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই আসুন নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতাই প্রেরণার গানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ শীঘ্রই আবার দেখা হবে স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা নিয়ে নতুন কোনো সুন্দর আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।